সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ২০২২ সালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া, যেটা পরে সামগ্রিক যুদ্ধে রূপ নেয়। রাশিয়ার এই অভিযানের জবাবে তাদের উপরে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র আর তার ইউরোপীয় মিত্ররা। কিন্তু নিষেধাজ্ঞা আরোপের কয়েক বছর পর এসে এগুলোর কার্যকারিতা নিয়েই এখনো প্রশ্ন তৈরি হয়েছে। পররাষ্ট্রনীতির অস্ত্র হিসেবে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাকে যেভাবে ব্যবহার করেছে সেটার আদৌ কোনো প্রভাব আছে কিনা সেই প্রশ্ন এখন অনেকেই করছেন। অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে বরং অপ্রত্যাশিত প্রভাব দেখা গেছে, কিন্তু যে উদ্দেশ্যে এগুলি দেওয়া হয়েছিল সেখানে কাঙ্ক্ষিত কিছুই অর্জিত হয়নি। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। রাশিয়ার সাংস্কৃতিক ও স্পোর্টস খাতকে টার্গেট করে যে সমন্বিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেগুলো থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি, বরং এগুলোর কারণে রাষ্ট্রীয় নেতৃত্বের প্রতি জনগণের সংহতি আরও মজবুত হয়েছে। রাশিয়ার ক্রীড়াবিদদেরকে অলিম্পিকে অংশগ্রহণ করতে না দেয়া, ইউরোপের কিছু দেশে রাশিয়ান লাইসেন্সধারী গাড়ি প্রবেশের নিষেধাজ্ঞা এবং বিশ্বনন্দিত কিছু রাশিয়ান লেখকের সাহিত্যকর্মের উপর বিধিনিষেধের কারণে রাশিয়ার জনগণের মধ্যে এই ধারণা আরও জোরালো হয়েছে যে তাদের উপর সত্যি অন্যায় করা হচ্ছে। সোভিয়েত ইউনিয়নে একটা প্রচারণা ছিল, বিদেশি শক্তিগুলো রাশিয়ান পরিচয়ের উপর আঘাত এনেছে। সোভিয়েতের পতনের বহু বছর পরে এখন রাশিয়ার সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটা ওই পুরনো প্রচারণাকে আবারও চাঙ্গা করেছে। নিষেধাজ্ঞার মাধ্যমে পশ্চিমারা মূলত রাশিয়ার নেতাদেরকে টার্গেট করেছে, কিন্তু ফল হয়েছে উল্টো। এই নেতাদের ব্যাপারে কিছু রাশিয়ানের মধ্যে যে সমালোচনা ছিল সেটা বরং কমে গেছে। ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপর নিষেধাজ্ঞার কারণে ধারণা জন্মেছে শুধু সরকার নয়, বরং সার্বিকভাবে রাশিয়ার সমাজকে টার্গেট করেছে পশ্চিমারা। সত্যিকার অর্থেই নিষেধাজ্ঞার কারণে জনগোষ্ঠীর বড় অংশের মধ্যে একটা সম্মিলিত সংহতি জন্ম নিয়েছে। নিষেধাজ্ঞা আরোপকারী বিভিন্ন দেশ ও তাদের নীতির ব্যাপারে এই ঐক্যবদ্ধ জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি অনেকটাই নেতিবাচক হয়ে গেছে। ২০১৪ সালে ক্রাইমিয়াকে অন্তর্ভুক্তির পরও রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তখন এগুলি মোকাবেলায় কিছু কৌশল শিখেছিল তারা। এখন নতুন করে নিষেধাজ্ঞা আসার পর এগুলি মোকাবেলায় আরও কার্যকর কৌশল নেয়ার সক্ষমতা হয়েছে তাদের। বিকল্প বাণিজ্য রুট গড়ে তোলা এবং অর্থনৈতিক নীতি গ্রহণের মাধ্যমে নিষেধাজ্ঞার প্রভাব কমিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মস্কো। কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বা CIS এর সাথে জার্মানির বাণিজ্য বেড়ে যাওয়ার অর্থ হল রাশিয়ার জন্য পরোক্ষ রপ্তানির সুযোগ বেড়ে গেছে। 2021 থেকে 2023 সালের মধ্যে ইউরোপ থেকে কিরগিজস্তান, কাজাখস্তান ও আর্মেনিয়াতে আমদানির পরিমাণ যথাক্রমে 70, 42.2 ও 40% হারে বেড়েছে। বোঝা যাচ্ছে রাশিয়ার জন্য যেসব পণ্য সামগ্রী দরকার এই দেশগুলোর মাধ্যমে সেগুলো সরবরাহ হচ্ছে। রপ্তানির হিসেবের দিকে তাকালেও এই তথ্যের সত্যতা মিলে। একই সময় এই তিন দেশ থেকে রাশিয়ার রপ্তানির পরিমাণ যথাক্রমে 52, 31.2 এবং 76% হারে বেড়েছে। এই তথ্য থেকে বোঝা যায় নিষেধাজ্ঞা মোকাবেলায় রাশিয়া যে পরোক্ষ বাণিজ্যের কৌশল নিয়েছে এবং CIS এর সাথে সহযোগিতার যে নীতি নিয়েছে, নিষেধাজ্ঞার অর্থনৈতিক প্রভাব সেটা অনেকটাই কমিয়ে দিয়েছে। এছাড়া রুবলের মান কমিয়ে রাখার মাধ্যমে তেল ও গ্যাস ভিত্তিক রাজস্ব একটা স্থিতিশীল পর্যায়ে ধরে রাখতে সম্ভব হয়েছে রাশিয়ার। এর মাধ্যমে অর্থনীতিতে নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলা সহজ হয়েছে। বৈশ্বিক বাজারে জ্বালানি সম্পদের যে গুরুত্বপূর্ণ অবস্থান সেটার কারণে ইউরোপীয় দেশগুলো থেকে মস্কোকে পুরোপুরি বাদ দেয়া কোনোভাবেই সম্ভব হয়নি।
এই সময়টাতে রাশিয়া তাদের প্রধান বাণিজ্য অংশীদার চীন ও ভারতের মতো দেশগুলোর সাথে সম্পর্ক আরও জোরদার করেছে এবং এই দেশগুলোর মাধ্যমে জ্বালানি ও অন্যান্য পণ্য রপ্তানি চালু রেখেছে। এই তথ্যগুলো থেকে বোঝা যায় যে আন্তর্জাতিক সম্পর্কের ধরনটা অনেক গতিশীল এবং রাজনৈতিক লক্ষ্য ভিন্ন হলেও অর্থনৈতিক বাস্তবতা সেটাকে অনেক সময় ছাপিয়ে যেতে পারে। পশ্চিম ও দূরপ্রাচ্যের কোম্পানিগুলো রাশিয়া থেকে সরে যাওয়ায় সেখানে চাহিদা আর সরবরাহের মাধ্যমে যে ঘাটতি তৈরি হয়েছে সেটা পূরণের জন্য মস্কো বিকল্প আমদানি নীতি গ্রহণ করেছে। তবে এই পদক্ষেপ কতটা সফল হয়েছে সেটা নিয়ে ভিন্ন মত রয়েছে। যেমন রেনল্ট ব্র্যান্ড রাশিয়া থেকে সরে যাওয়ার পর প্রতীকী হিসেবে সেখানে মস্কোভিচ ব্র্যান্ডের যানবাহন চালু করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ সামনে এসেছে। মস্কোভিচ ব্র্যান্ডের যানবাহনগুলোতে অনেক আধুনিক প্রযুক্তি নেই। তাছাড়া এখানকার গাড়িতে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে সেটাও দিতে পারছে না এই ব্র্যান্ড। দেশের আরও যেসব নিজস্ব ব্র্যান্ড রয়েছে তারাও একই ধরনের সমস্যা মোকাবেলা করছে। অনেক মডেলের গাড়িতে এমনকি এবিএস এবং এয়ারব্যাগের মতো সাধারণ নিরাপত্তা ব্যবস্থাও নেই। বহু শীর্ষ কোম্পানি রাশিয়াতে বিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করার কারণে বিমান পরিবহন খাতে বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এইসব সমস্যার স্থানীয় সমাধান না থাকায় বিমান পরিবহন ব্যাহত হচ্ছে। যদিও প্রতিবেশী দেশগুলো থেকে খুচরা যন্ত্রাংশ আমদানি করা হচ্ছে, কিন্তু এই কৌশল দীর্ঘমেয়াদী কোনো সমাধান দেবে না। স্থানীয়ভাবে যেসব বিকল্প তৈরির চেষ্টা হচ্ছে সেগুলো কাঙ্ক্ষিত মান নিশ্চিত করতে পারছে না। আসবাবপত্র ও কাপড় শিল্পের বৈশ্বিক ব্র্যান্ডগুলো সরে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় উৎপাদনকারীদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু গুণগত মান ও ডিজাইনের দিক থেকে এই স্থানীয় উৎপাদকেরা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারছে না। তুরস্ক, চীন ও ভারত থেকে নতুন কিছু ব্র্যান্ড যদিও রাশিয়ার বাজারে প্রবেশ করেছে, কিন্তু লজিস্টিক্স এবং তুলনামূলক দামের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ সেটা এখনো রয়েই গেছে। ইউক্রেনের ভেতর দিয়ে পাইপলাইনের মাধ্যমে রাশিয়া ইউরোপে যে গ্যাস রপ্তানি করত, চুক্তি নবায়ন না হওয়ায় 1 জানুয়ারি সেটা বন্ধ হয়ে গেছে। একদিকে রাজনৈতিক আদর্শ, অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতা, এই দুইয়ের চাপে ইউরোপের বেশ কিছু দেশ তাই বিপদে পড়ে গেছে। রাশিয়ান পাইপলাইনের মাধ্যমে আসা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির যতটা সহজলভ্য, বিকল্প উৎসগুলো ততটা নয়। এই বাস্তবতায় ইউরোপীয় দেশগুলোর জ্বালানি নীতিতে ভারসাম্য আনার চেষ্টা অনেকটাই জটিল হয়ে গেছে। পাইপলাইন বন্ধের পর বাল্টিক দেশগুলো গ্যাসের চাহিদা মেটানোর জন্য এলএনজির দিকে ঝুঁকছে। 2024 সালে তারা রেকর্ড 16.65 মিলিয়ন টন রাশিয়ান এলএনজি আমদানি করেছে। জ্বালানি সংকট যত গভীর হচ্ছে, জ্বালানি নির্ভর দেশগুলো ততই ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য চাপ দিচ্ছে। তারা চাচ্ছে এর মাধ্যমে যাতে মস্কো আর ইউক্রেন একটা বোঝাপড়ার সম্পর্কে ফিরে আসে এবং রাশিয়ার উপর থেকে যাতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এই ব্যাপারে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মন্তব্য স্মরণ করা যেতে পারে। দুই নেতাই জোর দিয়ে বলেছেন যে রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় অর্থনীতির ক্ষতি হচ্ছে। তারা বলছেন জ্বালানি নিরাপত্তার কথা মাথায় রেখে ইউরোপীয় ইউনিয়নের ভূরাজনৈতিক কৌশলগুলো পুনর্বিবেচনা করা উচিত। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি নিরাপত্তা ও ভূরাজনীতি কেন্দ্রিক কী ধরনের জটিলতা কাজ করছে এই দুই নেতার বক্তব্য থেকে সেটা পরিষ্কার বোঝা যায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।